আপনি কথা কন, আওয়ামী লীগের টানাটানি করেন কেন? তারাও জানে তারা পাবে, তাহলে পক্ষপাত কি গাছে ধরে? সেটা হচ্ছে ওসমান ভাই একটু বলবেন আমাকে যে দুজনের আলাপ শুনলেন, এখানে যখন তর্ক বিতর্ক চলছে যে উপদেষ্টাদের দল ঘনিষ্ঠতা নিয়ে এবং নিরপেক্ষতা নিয়ে, এর সঙ্গে কিন্তু অনেকবার কিন্তু আসছে দ্বৈত নাগরিকত্ব প্রশ্ন এসছে, সেফ এক্সিটের বিতর্ক এসছে, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ কিন্তু রয়েছে। আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকারে আসলে নিরপেক্ষ কে? আর সেই নিরপেক্ষ সরকারটা যদি অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস হয়ে থাকেন, তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, আগামী নির্বাচন? দেখেন, যদি নিরপেক্ষতার প্রশ্ন উঠে তাহলে সন্দেহমুক্ত নিরপেক্ষ আমি খুব একটা দেখি না। নিরপেক্ষতা সন্দেহ আছে, আমাকে প্রমাণ করতে বলে আমি পারবো না। সন্দেহটা কেন হলো সেটা আমি বলি আপনাকে। প্রধান তিনটা রাজনৈতিক দল, রাজনৈতিক দল আরো অনেকগুলি আছে, সবাইকে জিজ্ঞাসা করেন সবাই বলবে তাদের মতো করে বলবে, কিন্তু তাদের কথা তো শোনা হচ্ছে না, শোনা হচ্ছে তিনটা রাজনৈতিক দলের কথা। এই যে অন্যদেরকে বাদ দিয়ে তিনজনকে শোনা হয়, এটা হলো এক ধরনের নিরপেক্ষতার লঙ্ঘন। আমি যেভাবে বুঝি, আমার কাছে সব রাজনৈতিক দলই সমান। আপনি কোন বিচারে এই তিনটার কথাই শুনেন? তিনটাকে নিয়ে আপনি আমেরিকায় যান, যখন প্রবলেম হয় তিনটাকে নিয়ে বৈঠক করেন, কি করেন ভাইয়া? আর দল না, আপনার ক্রাইটেরিয়াটা কি? আপনি বলবেন যে বিএনপি 2বার ক্ষমতা ছিল, ঠিক আছে, বিএনপি একটা ক্রাইটেরিয়া রাখলেন, তার ক্ষমতা ছিল। জামাত ক্ষমতা ছিল কখনো? ছিল না, জামাতে কেউ রাখলেন। বলবেন যে না, আগে নির্বাচনে যারা বেশি ভোট পাইছে এরকম রাখি, ঠিক আছে, তাহলে জামাত আর বিএনপি রাখেন, এনসিপি কিভাবে রাখলেন? তা আগে নির্বাচন করেই নেই। এটা কি হিসাবটা কি আপনি বোঝান আমারে? তার মানে আপনার কাছে মনে হয়েছে এই তিনটা দলকে আমি ডাকতে পারি, তো যদি একজন ব্যক্তির কাছে মনে হয়, সেটাই তো ওই ব্যক্তির পক্ষপাতিত্ব। হিসাবটা তো ক্লিয়ার। আচ্ছা, এটা গেল একটা দিক। তারপরে ওনার কাছে যাওয়ার পর এই তিন দলের কে কি বললো? বিএনপি অভিযোগ করে আসছে কয়েকজনের ব্যাপারে, নাম বলছে কিনা আমি জানি না, বাইরে এসে বলে নাই, ভিতরে বলতে পারে নাও বলতে পারে, এটা আমার ব্যাপার না। জামাত অভিযোগ করে আসছে কয়েকটা দলের কয়েকজন উপদেষ্টার ব্যাপারে। আবার এনসিপির যিনি প্রধান, উনি নিজেই একবার পত্রিকাকে বলছেন যে কয়েকজন উপদেষ্টা তারা এখন সেফ এক্সিট খুঁজছে, পলিটিক্যাল পার্টির লিডারদের সঙ্গে লিয়াজও করতেছে, তার মানে তারা পালানোর ব্যবস্থা করতেছে। এই তো ঘটনাটা। আচ্ছা ফাইন। আবার এনসিপির আরেক নেত্রী সামান্তা সাহেব, উনি বলেন যে উপদেষ্টাদের সবাই নাকি মানে পালানোর পথ খুঁজতেছে বলছে। আরেকজনে বলছে যে মৃত্যু ছাড়া কোনো পালানোর পথ নাই, এটাও কইছে একজনে। তার মানে উপদেষ্টাদের কর্মকাণ্ডে তারা হ্যাপি না। বাস্তবতা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমার তারা হ্যাপি না। তাহলে সরকার যে তিনটা দলকে গুরুত্বপূর্ণ মনে করে, এই তিন দলই তো তার উপদেষ্টাদের নিয়ে হ্যাপি না। এখন যাদের ব্যাপারে বিএনপির রিজার্ভেশন আছে, সেই লোকগুলো কিন্তু জামাতের ব্যাপারে, জামাত কিন্তু ওদের ব্যাপারে কোনো আপত্তি নেই, অন্যদের ব্যাপারে আপত্তি। তো ধরুন বিএনপির 3 জন, জামাতের এরকম 3 জন, এনসিপির এরকম 3 জন, হয়ে গেল 9 জন। হইল কিনা বলেন আপনি? তো এই 9 জনের ব্যাপারে আপত্তি আছে। আর আমার আপত্তি আছে ইউনূস সাহেবকে নিয়ে। ভাই, আমি তো একজন নাগরিক এই দেশের। কেন আমি একটাকে বললাম যে উনি এতগুলি বাদ দিয়া এই 3 জনকে কেন চয়েস করে? এখানে ওই 3 জনের প্রতি ওনার একটা পক্ষপাতিত্ব আছে, এটা আমি মনে করি। আপনি পারলে এটা খণ্ডন করেন, কেমনি করে করবেন এটা মনে করি। এই প্রশ্নটা আমি করলাম। উনি তো ফেরেশতা না, মানুষ। তো মানুষ মাত্রই কিন্তু পক্ষপাতিত্ব থাকতে পারে, ওনার আছে এটা। তো এই যদি হয় অবস্থা, তাহলে আপনি কিভাবে বলবেন যে এই সরকার পক্ষপাতহীন হিসেবে একটা নির্বাচন করতে পারবে? কেন? হিসাবটা কি? আরেকটা কথা বলে শেষ করি। এই যে আপনার সাপড়া নিয়ে এত কাহিনী হচ্ছে, সাংবাদিকতা অনেক বছর ধরে আপনি করতেছেন, আমিও করছি। কোনদিন শুনছেন যে পলিটিক্যাল পার্টিকে যে প্রতীক দিতে বলা হয়, তারা একটা প্রতীক চাওয়ার পরে ইলেকশন কমিশন থেকে 2-3টা দেয়, এই 3টার মধ্যে বাঁচেন, তারা 3টার মধ্যে বাইসেন নিয়ে আসে। কিন্তু তারা যেটা চায় সেটাই দিতে হবে, এমন কোনদিন বলতে শুনছেন? আমি ভাই শুনি না, আমি শুনি নাই। আপনি শুনছেন কিনা যাই না। সালাম ভাই প্রবীণ মানুষ, উনি অনেকদিন ধরে পলিটিক্স করেন, উনি শুনছেন কিনা যাই না। এই যে তারা একটা আবদার করতেছে, ছেলে মানুষের আবদার, এটা নিয়ে কারো কোনো হেলদোল আছে? এবং এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে যে তারা পাবে, তারাও জানে তারা পাবে। তাহলে পক্ষপাত কি গাছে ধরে? ইহাকেই পক্ষপাত বলে। কারণ ভাই, আপনি তো বলছিলেন যে আসলে পালানোর প্রশ্ন কেন আসলে আসছে, মানে এ বলছে তমকে পালাতে হবে, সে বলছে পালানোর রাস্তা পাবেন না, পালানোর প্রশ্ন কেন আসে? ওই কারণে আসে যখন কেউ টের পায় যে দিন তো শেষ, দিন শেষ হয়ে গেলে নতুন যে দল আসবে,
অথবা নতুন যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট আমাকে জিগাবে যে তুমি তো দায়িত্বে থাকতে এই কাজগুলি করছো, জবাব দাও। তার কাছে তো জবাব নাই, তখন সে কি করবে? যখন জবাব না, এটা ছোটবেলায় আমরাও করছি, কিন্তু একটা আকাম কুকাম করতাম করে না, ভাবতাম যে বাপে তো আমার ধরবো, গেলে পরে তো আমার ঘাড়ে বোধ ধরবো, এই তুই এটা কেন করছোস? তখন বুদ্ধি করতাম, যদি বেশি শেয়ানা হইতাম করতাম কি, পট করে চলে যেতাম ফুফুর বাড়িতে, এই ফুফুর সঙ্গে দেখা করতে আসছি। এখন বাপে আর যাই ফুপুরে তো খুব পছন্দ করে, ভাই বোনের সম্পর্ক। ফুপু দেখে কি করছো তুমি, কি করছো, ও বাড়ি যায় না কেন, মানে পলাই যেত আর কি। পলাই গেলে 2-3 দিন পরে বাপের রাগ কমতো অথবা কমতো না, যাই কি হয়েছে। বিষয়টা হলো এরকম যে ওরা জানে ওনার কাছে কোনো জবাব নাই, আগাম কুগাম কিছু হয়তো করছে। জবাব যখন নাই, আগামী গভর্নমেন্ট এসে ধরবো, ঘাড়ে বোধ ধরবে এসে নিয়ে, হিসাব দাও, বুঝাও। একদিন কিছু বলতে পারি নাই, আগের থেকে হিসাব নিকাশ করতেছে, কোন দিন পলানো যায়, রাস্তা খুঁজতেছে। এখন কিভাবে রাস্তা খুঁজবে? তখন সালাম ভাই সঙ্গে যোগাযোগ করে, সালাম ভাই আপনার লোক আমার এতদিনের পরিচয়, সব কি ভুলে গেছেন, বলেন অমুক তমুক, দেখেন আমাদের একটু খেয়াল রাখেন। এটা হলো লিয়াজো, যেটা বলছে নাইজ ইসলাম বলছে না, লিয়াজো করতেছে, এটা হলো লিয়াজো। ডক্টর ইউনূস যে প্রশ্নে আপত্তি তুলেছেন যে তার নিরপেক্ষতা নিয়ে আপত্তি আছে, তাহলে কি এই অন্তর্বর্তী সরকার কি পুনর্গঠন জরুরি মনে করেন আপনি? আমি জরুরি কিনা যাই না, কিভাবে কি করবে এটা ওনারা বুঝবেন, ওনারা জ্ঞানী মানুষ। আমরা বিতর্ক উঠাচ্ছে, আমার কথা হলো যে আমি যাদের নাম বললাম এরা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন, ইনক্লুডিং ডক্টর ইউনূস। তাহলে সামনে নির্বাচনের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কি হবে আমি বলবো কিভাবে? আমি জ্যোতিষ নাকি? তখন তো একটা আশঙ্কা তৈরি হয় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন যখন আসে। আপনার কাছে আসবো সেই প্রশ্নের উত্তরে যদি বলেন যে ডক্টর ইউনূসের তার আপত্তি আছে, সাংবাদিক মাসুদ কামালের, আপনি কি মনে করেন ডক্টর ইউনূস নিরপেক্ষ আছেন এখনো? 3 দলের কথা যখন বলা হচ্ছে শুধু 3 দলকে ডাকা হয় কিন্তু অন্য কাউকে ডাকা হয়, এই নানা ধরনের বিষয় নিয়ে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দুটো প্রশ্ন। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রফেসর মোহাম্মদ ইউনূস 3 দলকে ডাকা 4 দলকে ডাকা এটা খুব গুরুত্বপূর্ণ নয়। নির্বাচন কমিশন কিভাবে অ্যাক্ট করবে নির্বাচনের সময় সেটা খুব গুরুত্বপূর্ণ। আর এই ধরনের এই সেফ এক্সিট, এগুলি শুধুমাত্র এই পলিটিক্যাল রেথরিক ছাড়া কিছু না। আপনি যদি সুনির্দিষ্ট, মানে আমি আপনাকে বলছি যে আপনি পলিটিক্সে বা মুক্ত আলোচনায় অংশ নিয়ে অনেকগুলি সুবিধা আছে। হ্যাঁ, আপনি ধরেন পলিটিক্সে একজন একটা আলোচনার সূত্রপাত ঘটালো, আবার ধরেন মাসুদ কামাল ভাই এই আলোচনায় এসে সেটার আলোকে উনি কিছু কথা বললো, এই সুবিধাটা আছে। তা আমার তো সেই সুবিধা নাই, আমি তো সেটা বলতে পারি না। তো আমি এতটুকু চ্যালেঞ্জ করতে পারি, যারা উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবে, পালানোর পথ পাবে না, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলছেন, তারা এগুলি প্রমাণ করুক। এই উপদেষ্টা পরিষদের কোন সদস্যের বিষয়ে আপনি যদি এই ধরনের কোনো কিছু প্রমাণ করতে পারেন, প্রমাণ করুন। এই উপদেষ্টা পরিষদের যে সদস্যরা আছেন তারা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে তাদের বিবেক আছে, তারা দেশের আইন সম্পর্কে অবগত। তারা যদি এমন কিছু করে থাকেন যেটার জন্য তারা জবাবদিহিতার মধ্যে পড়তে পারেন, সেটা তারা পড়বেনি। সুতরাং এরকম কোন উপদেষ্টাদের মধ্যে এমন কোন রাজনৈতিক অভিলাষ বা এমন কোন অভিলাষ আমরা দেখিনি যার ফলে এইভাবে প্রশ্ন তোলা যেতে পারে। এগুলি খুবই রাজনৈতিক আলাপ, এগুলির কোনো জবাব হয় না। আর ব্যক্তিগত একজন নাগরিক হিসেবে যে কারো বিষয়ে আপত্তি তোলা না তোলা, সেটা আপনার ধরেন মাসুদ ভাই আলাপ তুললো। মাসুদ ভাই ইজ এ হাইলি প্রিভিলাইজ পারসন। উনি একটা দেশের বৃহৎ একটা গণমাধ্যমে এসে এই আপত্তিটার কথা জানাতে পারলো। অনেক জায়গায় অনেকের বিষয়ে আপত্তি, সেটা মানুষ জানানোর প্ল্যাটফর্মই পাচ্ছে না, জানাক, আপত্তি, অসুবিধা নেই। ইভেন নাগরিক বলেন বা রাজনৈতিক দলগুলি যদি কালেকটিভভাবে সিদ্ধান্ত নিয়ে মনে করে যে এই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয়, হবে না, এটা পলিটিক্যাল ডিসিশন। সরকারের কোনো আঁকড়ে ধরার কোনো মানসিকতা নাই। যদি সবাই মিলে বলে যে না, আপনাদেরকে দিয়ে আমরা নির্বাচন চাই না, নির্বাচনের সময় আপনাদেরকে চাই না, চলে যাবে। আবার একই সঙ্গে আপনার ধরেন সালাম ভাই যেটা বললেন যে যাদের বিষয়ে আপত্তি তারা নিজেরা সরে যাওয়া বা তাদেরকে সরিয়ে দেওয়ার এই প্রশ্ন, এখন সেটা আবার মাসুদ কামাল ভাই যেটা বললেন 9 জন তো চলে আসলো, যদি 3 জন করে এভাবে হয়। হুট করে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, খেলাফত মজলিস আছে, গণসংহতি আন্দোলন আছে, গণ অধিকার পরিষদ আছে, তারা আরো 2 জন 3 জন করে আসলো, তাহলে সব খালি হয়ে গেল। আর মাসুদ ভাই তো চিফ অ্যাডভাইজারকে নিয়ে বলে রাখলেন, পুরোটা খালি হয়ে গেল। সুতরাং এগুলি শুধু আমরা যদি আজকে এখন শুরু করি, সকালের দিকে আমরা হয়তো শেষ করতে পারবো না এই সমস্ত আলাপ করে। এই সমস্ত আলাপ এভাবেই করা যায়। আপনি খুব প্র্যাকটিক্যালি যদি চিন্তা করেন যে সরকার এখন সম্পূর্ণ মেজাজ দিয়ে সম্পূর্ণ এফোর্টটা দিচ্ছে আগামী নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায়, নিরপেক্ষ করা যায়। এখানে কিছুক্ষণ আগে একটা অভিযোগ করেছিল, সেটা হচ্ছে যে
ভোটের আগে ডিসিএসপিদের ভাগাভাগি চলছে, ডক্টর ইউনূসকে দর্শকের ভূমিকা থেকে বেরিয়ে আসার কথা বলছে, আপনি কি মনে করেন যে প্রথম কথা হচ্ছে ওনারা যে কোনো আহ্বান জানাতে পারেন। ডিসিএসপি ভাগাভাগি হচ্ছে এইটা ওনারা কোত্থেকে পেয়েছেন আমরা জানি না। এনসিপি, জামাত এবং বিএনপি প্রত্যেকেই প্রশাসনের নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতার বিষয়ে আলাপ করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন আমি এটা নিজে দেখভাল করব, যেহেতু কারো বিষয়ে কোনো অন্য কেউ করলে আপত্তি যদি থাকে উনি দেখভাল করবেন, এটা বলার পরে কোনো দলই কোনো আপত্তি করেনি। হ্যাঁ, সুতরাং এখনো নির্বাচনকালীন যেই রদবদল সামনে হবে সেটা এখনো শুরু হয়নি, সেটা শুরু হোক, তারপর দেখা যাবে। ধরুন প্রফেসর ইউনূস নিজে দায়িত্ব নিলেন, নিজে তত্ত্বাবধান করলেন, রদবদল হলো, তারপরও কারো না কারো বিষয়ে আপত্তি আসতে পারে না। আপত্তি আসলে সেটা দেখার বিষয় আছে না। ইভেন সেই সময় তো ইলেকশন কমিশন ইটসেলফ শিডিউল ঘোষণার পর থেকে এগুলি তার দেখার কথা, নির্বাচন কমিশনের। সুতরাং আমাদের অভিযোগ নিয়ে, আপত্তি নিয়ে কথা বলার জায়গা শেষ না, শুরুমাত্র। সুতরাং এগুলি নিয়ে এখনই খুব উদ্বেগের কিছু আছে বলে মনে করি না। তবে এই সমস্ত আলোচনা থেকে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, সমস্ত আলোচনার মূল কেন্দ্র যেটাকে ধরে হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচনে নাগরিকদেরকে সম্পৃক্ত করার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে এখন যে প্রবণতা আমরা দেখছি, যে রাজনৈতিক দল একে অপরকে কিভাবে ব্লেম দেয়া যায়, কিভাবে সুবিধা নেওয়া যায় সেটা নিয়ে অনেক বেশি ব্যস্ত। ভোটারদের কাছে কিন্তু কেউ পৌঁছাচ্ছে না। সুতরাং এই যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, যারা অভ্যুত্থানের সুবিধাভোগী বা যারা দীর্ঘদিন লড়াই সংগ্রামের মধ্যে ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু মাথায় রাখতে হবে যে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সূত্রপাত যদি আপনি ধরেন এবং তার পরবর্তীতে এখানে যত ধরনের সংঘাত সহিংসতার ঘটনা, সবকিছুর মূল কিরানক ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। সুতরাং সরকার একটি ত্রুটিমুক্ত নির্বাচন করতে আগ্রহী, নির্বাচন করতে চায়, সবগুলি দলকে সেই জায়গায় সহযোগিতা করতে হবে। এর কোনো বিকল্প বাংলাদেশের হাতে নেই আসলে। সুতরাং সবাইকে ওই জায়গায় দায়িত্বশীল হতে হবে। ফয়েজ ভাই, এখানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি যখন বলছেন এই কথা, যে অনেকের অভিযোগ, আমি একটু আসছি এই জায়গাটাতে, অন্তর্বর্তী সরকারের যে বর্তমান কাঠামোটা আছে সেটা কি পুনর্গঠনের কোনো সুযোগ আছে কিনা নির্বাচনকালীন সময়? সুযোগ তো প্রতিদিনই আছে। কাঠামো পরিবর্তন, কাঠামো বলতে আপনি কি বোঝাচ্ছেন? যে সরকার আছে তাদেরকে ছাঁটাই করা বা কাউকে যোগ করা, বা নির্বাচনের সময় যেটা যখন কোনো সম্ভাবনার কথা বলেন, সম্ভাবনা ইটসেলফ একটা সম্ভাবনাময় শব্দ। সম্ভাবনা সবকিছুরই থাকে। সম্ভাবনাটা আমার প্রয়োজনের ভিত্তিতে নিরূপণ হবে। আমি আবারও আপনাকে বলছি, এই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা কেউ কিন্তু নির্বাচন কন্ডাক্ট করবেন না। উপদেষ্টার মধ্যে সামান্য কয়েকজন হয়তো নির্বাচন কন্ডাক্ট ইলেকশন কমিশনের সঙ্গে সরাসরি ভূমিকায় থাকবেন, হয়তো হোম মিনিস্ট্রি, জনপ্রশাসন, যেটা জনপ্রশাসন প্রধান উপদেষ্টার নিজের অধীনে। সুতরাং সব কালচারাল অ্যাডভাইজারের কোনো কাজ থাকবে না নির্বাচন সংক্রান্ত বিষয়ে, ধর্ম উপদেষ্টার ওই অর্থে কোনো কাজ থাকবে না নির্বাচন সংক্রান্ত বিষয়ে, পরিবেশ উপদেষ্টার কোনো কাজ থাকবে না নির্বাচন সংক্রান্ত বিষয়ে। নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারাই বেসিক্যালি নির্বাচনের কার্যক্রমটা কন্ডাক্ট করবেন ওই পার্টিকুলার সময়ের জন্য। অপর উপদেষ্টারা তাদের নিজস্ব মন্ত্রণালয়ের রুটিন ওয়ার্কগুলি করবেন। সুতরাং এখানে গভর্নমেন্টের শিডিউল ঘোষণার পরে আপনি ঘোষণা দেই আর না দেই, গভর্নমেন্টের আচরণে, গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসে এক ধরনের শেপ পরিবর্তন বা কাঠামোগত পরিবর্তন অটোমেটিক্যালি হয়ে যায়। এখন যোগ এবং বিয়োগের কথা যদি বলেন, যোগ বিয়োগের ক্ষেত্রে আপনি উপদেষ্টা পরিষদ বলেন আর ক্যাবিনেট বলেন, সব ক্ষেত্রেই এটা প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার দায়িত্বে যিনি থাকেন, এটা ওনাদের এখতিয়ার, এটা আগবাড়িয়ে বলার কোনো সুযোগ নেই। জি সালাম ভাই, আপনার কাছে আসবো, সেটা হচ্ছে যে এই নিরপেক্ষতার প্রশ্ন থেকে বেরিয়ে এসে জোটে থেকে নিজস্ব প্রতীকে নির্বাচনের যে নতুন বিধানের আছে সেখানে আপনারা আপত্তি তুলেছেন। আজকে দেখেছি যে আপনাদের নেতা সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন যে এখানে আপত্তি আছে, তারা খুব শীঘ্রই সরকারকে চিঠি দিবে জোটে থেকেও তাদের দলীয় প্রতীকে কেন ভোট করবে, সেখানে আপনাদের আপত্তি, এটা নিয়ে আপনি কি বলবেন? না, এটা তো এই সমস্ত বিষয়গুলো তো আমি মনে করি আরপিওর ব্যাপারে আরো আগে আলোচনা হওয়া উচিত ছিল এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই আরপিওটা ফাইনাল করা উচিত ছিল। এই প্রসঙ্গে আমার বক্তব্য এটা, কাজে আপত্তি তো থাকতেই পারে। এখন এটা নির্বাচন কমিশন, সরকার এবং আপত্তিকারী রাজনৈতিক দলকে নিয়ে তারা আলোচনা করে এটা সমাধান করতে হবে। এটা আর আরেকটা যে বিষয়গুলো এখানে আলোচনা হচ্ছিল, একটা হলো যে ফয়েজ সাহেব যে কথাটা বলছেন, এটা ঠিক যে নির্বাচনকালীন সব অ্যাডভাইজারের ভূমিকা থাকবে না, কিন্তু অ্যাডভাইজার ইটসেলফ তার তো লাল টেলিফোন একটা থাকবে, সে তো ডিসিকে বা ইসেকে প্রভাবান্বিত করতেই পারবে। এবং সেটার জন্য অবশ্যই আমি মনে করি, যেটা আমি প্রথমেই বলেছি, যাদের ব্যাপারে আপত্তি আছে, আমি তো বলছি আমাদেরও কারোর প্রতি ফ্যাসিনেশন নাই, যাদের ব্যাপারে আপত্তি আছে তাদেরকে অবশ্যই সরিয়ে দেওয়া উচিত, যাতে নির্বাচনের ব্যাপারে কোনো কোশ্চেন না আসে। কারণ এখানে এটা তো সত্যি কথা যে নির্বাচনের সময়
কোনো মানে নির্বাচন কমিশন যেটা আছে সেটাকে যদি সরকার প্রভাব বিস্তার না করে, তাহলে নির্বাচন কমিশন নির্বাচনটাকে ফেয়ার করার জন্য চেষ্টা করবে বা হবে, সেটা তো ঠিক আছে, সেই ভূমিকাটা সেসব নির্বাচন কমিশনারই মুখ্য। কিন্তু ওই সময় যদি কারো ইন্টেনশন থাকে, সরকারে যারা থাকবে তাদের মধ্যে যদি ইন্টেনশন থাকে যে তাদের সে একটা দলের সাথে তার একটা সম্পর্ক আছে, কাজে এই দল থেকে অমুক প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য প্রশাসনকে এই করা, প্রভাবান্বিত করা, এটা তো করার একটা সুযোগ তার থাকেই। কাজে সেই সুযোগটা কোনোভাবেই তাকে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। আর আরেকটা হলো যে এখানে তো পরিষ্কার যে গত কিছুদিন এই সরকার পরিচালনা করতে যে ইতিমধ্যেই মনে করেন এনসিপির চেয়ারম্যান তো প্রকাশ্যে বলছে যে এই ধরনের উপদেষ্টাদের ব্যাপারে, তারপরে তাদের অর্থনৈতিক ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে এই সমস্ত প্রশ্ন আসছে, জামাতও বলছে। কাজে যাদের বলছে তাদেরকে বাদ দেওয়া হোক। এবং আমরা যেগুলো পত্র পত্রিকায় যাদের ব্যাপারে আসছে যে কার বাবা কি করতেছে, কার বাবা কতটুকু ইনফ্লুয়েন্স করতেছে, যেগুলো নানা অভিযোগ আছে, সেই অভিযোগে অভিযুক্ত যারা, তারা তো এখানে থাকার কোনো মানে হয় না, তাই না? তারা না থেকে বরঞ্চ নির্বাচনটা যদি তারা সুষ্ঠু করতে চায়, আমি যেটা বলছি, তারা নিজে থেকেই সরে যাওয়া উচিত। বা এখানে যদি ইউনূস সাহেবের তো কোনো ফ্যাসিনেশন থাকার কোনো কারণ নাই। সরে না গেলে কি হবে? না, সরে না গেলে ইউনূস সাহেব সরাই দিতে হবে। না গেলে আপনাদের না ইউনূস সাহেব সরাইতে হবে তাদেরকে। তা না হলে যে বললাম যে নির্বাচনটা প্রশ্নবোধক হবে কেন? দুই একজনের জন্য যে প্রশ্নবোধক নির্বাচন কেন উনি করতে চাবে, এই দায়টা উনি কেন নেবে? আমরা তো বলছি যে আজকে মাসুদ কামাল যেটাই বলুক না কেন, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা ডক্টর ইউনূস সম্পর্কে কোনো অনাস্থা দেই নাই। আমরা বলছি যে না, উনি এইগুলোকে ঠিক করুক। ওনার সাপোর্টিং যারা আছে ওরা ম্যান্ডেটারি না তো যে তাদেরকে রাখতেই হবে, এমন তো কোনো ম্যান্ডেটারি কিছু না। তাহলে কেন উনি ওদেরকে রাখবেন? উনি চয়েস করুক, বিকল্প চয়েস করে উনি উপদেষ্টা নেক এ ব্যাপারে। কারণ এগুলো তো ম্যান্ডেটারি না যে এটাকে আছে এদেরকে রাখতেই হবে। বা এখানে যেমন হাসিনা বা আওয়ামী লীগ আমলে স্বৈরাচারের একটা ছিল না, আমার দলের বদনাম হয়ে যাবে। উনি তো কোনো দল নাই, ইউনূস সাহেবের তো কোনো দল নাই, তাই না? তার তো মানে পপুলারিটি লস করার মতো কিছু থাকবে না, বা আগামীতে তাকে নির্বাচনে আসতে হবে সেই ধরনের কোনো খায়েশও তো তার মধ্যে নাই। আমি আপনার কাছে প্রশ্ন করি, সেটা প্রথম প্রশ্নটা করেছিলাম সালাম ভাইকে, সেটা হচ্ছে যে জোটে অন্তর্ভুক্ত থেকে নির্বাচন করলে তার দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে, জোটের প্রতীকে কেন ইলেকশন করতে পারবে না? এই ধরনের আদেশটাকে আপনি কিভাবে দেখেন, বা খসড়া যে অনুমোদন দিয়েছে সরকার, সেটাকে আপনি মূল্যায়ন করবেন কিভাবে? প্রতীক নিয়ে আরপিওর যে আপনার যে খসড়া যেটা সরকার অনুমোদন করেছে, প্রতীকের ব্যাপারটা আমার এটা কোনো আপত্তি নেই, আমার পছন্দ হয়েছে এই কারণে একটা দল, তার সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নাই, সে বিএনপির সঙ্গে জোট করছে, বিএনপি তার বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল কারণে জোট করছে, ঠিক আছে, আসলে জোটে তাকে বিএনপি একটা সিট ছেড়েও দিচ্ছে যে এই সিটে আমি আমার কোনো ক্যান্ডিডেট দেবো না। কারণ তোমার যদি ক্ষমতা থাকে ভাই, তুমি তোমার প্রতি একদিন জিতে আসো, অসুবিধাটা কি? তুমি ধানের শীষ দিয়ে জিতবা, বাহাদুরি করবে, এটা তো হয় না। ওই দেখেন আওয়ামী লীগের আমলে রাশেদ খান মেনন নৌকানে জিততো, তার প্রতি জিতা ইলেকশন করার সাহসী পেত না। তখন তো অপশন ছিল, আপনি আপনারটাও নিতে পারেন, তারটাও নিতে পারেন। সে বিরাট নেতা, ইলেকশন করুক না নিজের প্রতীক নিয়ে, কিরম পারতো। কুষ্টিয়ায় আমাদের ইউনূস সাহেব নিজের প্রতীক নিয়ে অনেকবার ইলেকশন করছে, আর ধরা খেয়েছে। এবার তো নৌকা নিয়েও ধরা খেয়েছে সবশেষবার। যাই হোক, তো এখন ওইটা হলো, ওই উদাহরণে যাচ্ছি না আমি। আমার কথা হলো যার প্রতীকে যাবে। কিন্তু আরপিওতে দুটা জিনিস আমার খুব আপত্তি আছে, খুবই আপত্তি। একটা আপত্তি হলো না ভোট নিয়ে। না ভোটে তারা যে অপশনটা রাখছে, সেটা হলো যদি কোনো আসনে একজন মতো ক্যান্ডিডেট থাকে, সেখানে না ভোট থাকবে। হ্যাঁ, তাই তো করছে। এটা একটা হাস্যকর এবং খুবই একটা ফালতু টাইপের নিয়ম করছে একটা। কারণটাকে আমি বলি, তাই না ভোট কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে, এই না ভোট ওরা বলে নোটা ভোট বলে, NOTA। হ্যাঁ, নোট অ্যাবভ, উপরে যাদের নাম আছে তাদের কাউকে সে পছন্দ করে না। সবার নিচে পুরো ব্যালট পেপারের নিচে একটা নো ভোট আছে, উপরে যারা আছে তাদের আমি কাউকে পছন্দ করি না। এই অপশনটা থাকা উচিত ছিল। তারা এটা করছে কি, একজন প্রার্থীর ক্ষেত্রে নিয়ে আসছে। কেন এমন একজন প্রার্থী থাকবে না কেন? যখন একজন প্রার্থী দেখবে যে আমার তো না ভোটে পাল্লা পড়তে হবে, তখন তার চাকর বাকর একটা দাঁড়া করে দেবো, এই তুই খারাপ, দামি প্রার্থী দাঁড়িয়ে দিবে, দামি প্রার্থী দাঁড়া করে। কাজে এটা কোনো অর্থহীন একটা করছে, নিয়ম করছে। এটা আমি খুবই অপছন্দ করছি। এবং পৃথিবীর কোথাও এ ধরনের বিকলাঙ্গ না ভোট নাই,
পৃথিবীর কোথাও নাই, সব জায়গায় ওইটা আছে। আচ্ছা, এগুলো একটা। দ্বিতীয়টা হলো এই যে 1% যে লাগবে, সিগনেচার লাগবে, যদি স্বতন্ত্র প্রার্থী হয়, এটাও একটা ফালতু নিয়ম। এগুলো দুইটা ঘটনা ঘটে, আমি বলি আপনাকে। আপনি যে 1% লোকের সিগনেচার আনলেন, তাহলে এই 1% লোক কি বললো, যে 3 ইলেকশন করে এটা আমি চাই, এটা বলবে। তার মানে এই 1% লোক তাকে ভোট দিবে, এরকম একটা তার কাছ থেকে সে টাকা দিয়ে পারুক, হাতে পেয়ে ধরে নিয়ে আসুক, ভালোবাসা দিয়ে পারুক, তেমনি কেউ নিয়ে আসছে। তো এই ভোটারদের গোপনীয়তা লঙ্ঘিত হলো না? হলো তো। এটা তো আপনি পারেন না, এটা আপনি পারেন না ভাই। একটা দ্বিতীয় অন্যায়টা হলো যে এখানে 1% ক্ষেত্রে যেটা হবে, 1%টা তো এই সরকার করে না বা এই সময় আগের সরকারের আমলে ছিল। এই সরকার অনুমোদন করতে নিয়ে কোর্ট পর্যন্ত গেছে যে এইটা সংবিধানের যে ভোটের গোপনীয়তা সেটার সঙ্গে সাংঘর্ষিক, বাট কোর্ট থেকে ওইভাবে কোনো, ভাই কোর্ট তো অনেক কিছুই করছে। এই কোর্ট তো এমন অনেক কিছু করছে যে কারণে আগের গভর্নমেন্ট বলে তো লাভ নেই। আর সরকার যা চায় কোর্ট তাই করে। উদাহরণ কটা চান দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখন নেক্সট যে কথাটা বলতে যাচ্ছি, এখানে কি হয় জানেন, সেটা আমি বলি। হয় যেটা, এই যে খুচরা পার্টি আছে না কতগুলি, জাতীয় লীগ একটা পার্টি, যে পার্টিগুলো অফিস নাই, জামাইয়ের ড্রয়িং রুমে অফিস, দেখলাম তো পত্রপত্রিকা। তো এই সমস্ত পার্টির থেকে টাকা পয়সা দিয়ে অনেক স্বতন্ত্র প্রার্থী। একটা প্রশ্ন করবো আপনার কাছে, সেটা হচ্ছে যে জাতীয় পার্টির জিএম কাদের কিন্তু গতকালকে বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না বা সেটা নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আপনি কি মনে করেন এটা নিয়ে? ওনারা কথা বলতে বলেন, আওয়ামী লীগের টানে গেছে।